করছি বাংলা বলছে কসবা গণধর্ষণ কাণ্ডের জেরে কলেজের চাকরি থেকে বহিষ্কার করা হলো মনোজিৎ মিশ্রকে এবং তার দুই শাগরেদকেও তার বার কাউন্সিলের লাইসেন্স বাতিলেরও সুপারিশ করা হয়েছে। আর এরই মধ্যে তুঙ্গে উঠেছে রাজনীতি। একদিকে বিজেপির তরফ থেকে রীতিমতো রেপ ক্যাপিটাল হিসেবে এই রাজ্যকে অভিযুক্ত করায় বিতর্কের ঝড় উঠেছে। তৃণমূল কংগ্রেসের পাল্টা অভিযোগ যে বিজেপি শাসিত যে রাজ্যগুলো উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, সেগুলো মহিলাদের জন্য কার্যত নরকে পর্যবসিত হয়েছে। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অরূপ চক্রবর্তী, বিজেপির পক্ষ থেকে শতরূপা, কংগ্রেসের পক্ষ থেকে শুভাশিস ভট্টাচার্য, রয়েছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং রয়েছেন অভিনেত্রী সুপার মডেল উষসী সেনগুপ্ত। আমি শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। কসবা কাণ্ডে কলেজের চাকরি থেকে বহিষ্কার মনোজিৎকে। বহিষ্কার করা হলো দুই ছাত্র প্রমিত ও জাইবকে। যোগেশচন্দ্র কলেজে প্রাক্তনীদের ঢোকায় বিধিনিষেধ। কসবা কাণ্ডের পর এখনো বন্ধ থাকছে কলেজ, খোলা থাকবে শুধু অফিস ঘর। দুপুর 2টোর পর থাকতে পারবেন না কেউ। আজ জিবি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনায় এদিন বৈঠকে বসে জিবি কমিটি। সেখানে সিদ্ধান্ত হয় কলেজের অস্থায়ী চাকরি থেকে বহিষ্কার করা হবে মনোজিৎকে। বহিষ্কার করা হবে দুই অভিযুক্ত ছাত্র প্রমিত মুখোপাধ্যায় ও জাইব আহমেদকে। পরিবার চাইলে নির্যাতিতার খরচ বহন করবে কলেজ। টেন্ডার ডেকে বসানো হবে সিসিটিভি। কলেজে বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। পুরুষের পাশাপাশি কলেজে মোতায়েন হবে মহিলা নিরাপত্তা রক্ষী। সিসিটিভি ক্যামেরার দায়িত্বে যে এজেন্সি ছিল তাদেরকে শোকজ করা হয়েছে। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির সওয়াল করা হয়েছে। এই পরিস্থিতিতেই জানা যাচ্ছে ঘটনার পর অভিযুক্ত মনোজিৎ কলেজের অনেক আধিকারিককেই ফোন করে। তদন্তের জন্য ধৃত 3 জনের মোবাইল কল লিস্ট যাচাই করা হচ্ছে। সব পরিষ্কার হয়েছে, কলেজ টাইমিং 7টা থেকে 2টো, এরপরে কেউ থাকবে না। মেয়েটার এক্সপেন্সেস কলেজ নেবে। আর আমরা ওদের এই কালপ্রিটদের আমরা একদম দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা পুলিশকে সাহায্য করব, কড়া শাস্তি হোক এবং প্রশাসনকে তদন্তের ক্ষেত্রে আমরা সাহায্য করব। এদেরকে বহিষ্কার করা হোক কলেজ থেকে। এদের কলেজের সাথে কোনো সম্পর্ক থাকবে না। এই বৈঠকের পর বিস্ফোরক দাবি করেছেন এক জিবি সদস্য হরিপদ বণিক। তিনি জানিয়েছেন কলেজে থ্রেট কালচার চলত। ভয়ের পরিবেশ তো থাকেই। একটা ঘটনা ঘটে গেছে এত বড়, তার আগে ছোট ঘটনা ঘটেনি এমনটা হতে পারে? আমার একদম রিয়েলাইজেশন থেকে বলছি যে ছোট ঘটনা এর আগে ঘটেনি, একেবারে দুম করে বড় ঘটনা, এটা তো এইরকম কোনো ইকুয়েশন থাকে না। ইকুয়েশন বলে ছোট ঘটনা ঘটতে ঘটতে বড় ঘটনা ঘটে। এবং সেই অভিযোগ গভর্নিং বডির কাছে এসেছিল? হ্যাঁ, এসেছিল। আপনারা জানিয়েছিলেন থানায়? আমরা অবশ্যই থানায় জানিয়েছি। পুরো ঘটনার জন্য রাজ্য সরকারকে দুষেছে বিজেপি। তৃণমূল যতক্ষণ ক্ষমতায় আছে এ ধরনের ঘটনা বন্ধ করা যাবে না। এটাকে সামাজিক ব্যাধি বলে একটা সরকার দায়মুক্ত হতে পারে না। ভারতবর্ষে এমন কোনো সরকার নেই যে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারে যে কোথাও কোনো ধর্ষণ হবে না। এটা কাঙ্ক্ষিত না হলেও এটা হয়ে থাকে। কিন্তু প্রশ্ন হলো সরকার বা পুলিশ কিভাবে ঘটনার পরে বিষয়টাকে অ্যাড্রেস করে। অমিত মালব্য আগ বাড়িয়ে আবার বাংলাকে রেপ ক্যাপিটাল পর্যন্ত বলে ফেলেছেন। এ নিয়ে সমালোচনা করতে ছাড়েনি তৃণমূল। বিজেপি শাসিত রাজ্যে কি হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। এমনকি পশ্চিমবঙ্গে যে কার্তিক মহারাজ বিজেপির সঙ্গে ঘুরছে তাঁর বিরুদ্ধে কি অভিযোগ উঠেছে সেই প্রশ্নও তুলেছে তারা। ধর্ষণের অভিযোগে আজই পুলিশের কাছে হাজিরার কথা ছিল কার্তিক মহারাজের, কিন্তু হাজিরা দেননি তিনি। উল্টে আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এদিকে কার্তিক মহারাজের শাস্তি চেয়ে এদিন বিক্ষোভে ফেটে পড়ে মুর্শিদাবাদের নবগ্রামের মানুষ। মিছিল করে তারা। কলকাতা টিভি। আমি অরূপের কাছে শুরুতে আসবো। অরূপ, এই ঘটনা সামনে আসার 4 দিন পর অবশেষে বহিষ্কার করা হয়েছে এই মনোজিৎ, জয়, প্রমিত এদের। সেটাও উচ্চশিক্ষা দফতর কালকে রীতিমতো নির্দেশ দেওয়ার পর তারপর আজকে গভর্নিং বডির মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে। প্রশ্ন হচ্ছে যে কাদের মাথায় হাত যার জোরে এতদিন ধরে একটা রিপিট অফেন্ডার এই মনোজিৎ মিশ্র, এবং সে পুলিশ তাকে গ্রেফতার করছে, পুলিশকে পেটানোর ঘটনায় গ্রেফতার হচ্ছে, তারপর সে রাতারাতি জামিন পেয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ, সেগুলো সমস্ত চাপা পড়েছিল, কোনো অ্যাকশন হতো না। এবং যে একজন আইনজীবী, যে একজন নাকি প্র্যাকটিসিং লয়ার, সে ওই কটা টাকার বিনিময়ে এই কলেজটাতে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতো, যার উদ্দেশ্যটা স্পষ্ট। ওর আসলে ওই চাকরিটা ছিল একটা বাহানা, যে বাহানাটাকে সামনে রেখে ও এই কলেজে তার দাদাগিরি, তার মাতব্বরি এবং সেখানে সমস্ত রকমের মিসডিড সেটা চালিয়ে যাওয়ার একটা ছাড়পত্র হিসেবে ব্যবহার করতো এই চাকরিকে, এবং সেটাকে অ্যালাউ করা হয়েছে।
ওর এই চাকরিটাকে সেটাকে রিনিউ করা হয়েছে, গভর্নিং বডির সুপারিশে করা হয়েছে। মোপিয়া, এই যে ক্রিমিনাল, এই ম্যাঙ্গো কোট আন কোট, এর মাথায় এত ম্যাঙ্গো তো একদিনে পাকেনি, ম্যাঙ্গো তো কাঁচাও ছিল। আমি কি ল্যাংড়া ম্যাঙ্গো বলবো না হিমসাগর বলবো সেটা একটু বলার সুযোগ পেলে আমরা বলবো আর কি। মানে ম্যাঙ্গোটা পেকেছে বা কতটা পাকেনি, কার মাথায় হাত। তো মাথায় এত হাত রয়েছে যে অভিযোগ হওয়ার 12 ঘন্টার মধ্যে প্রত্যেক অপরাধী গ্রেপ্তার হয়েছে। শুধু গ্রেপ্তার হয়নি, কোর্টে প্রডিউস হয়েছে এবং একেবারে প্রোটোকল মেনে সমস্ত দিক বিবেচনা করে সর্বোচ্চ শাস্তির জন্য সরকার দর্থহীন ভাষায় মুখ্যমন্ত্রী রাজধর্ম পালনের বার্তা দিয়েছেন। এখনো পর্যন্ত বিরোধীরাও কোথাও বলতে পারেননি যে তদন্তে কোনো রকমের ত্রুটি বা বিচ্যুতি হয়েছে। নট অনলি দ্যাট, বিরোধী নেত্রী অগ্নিমিত্রা পাল, বিজেপির বিধায়িকা, তাকে বলতে শুনেছি আমাদের সিবিআই লাগবে না, এক্ষেত্রে কলকাতা পুলিশের তদন্তে আমাদের আস্থা আছে। নির্যাতিতার পরিবার তারা বলেছে যে পুলিশ তদন্ত করছে, আমরা ভরসা রাখছি মুখ্যমন্ত্রীর উপরে। অন কন্ট্রারি, এই যে আপনি বললেন না মাথায় হাত থাকলে কি হয়, দেশের প্রধানমন্ত্রী যেখান থেকে নির্বাচিত হন সেই জায়গাটার নাম বেনারস। আইআইটি বিএইচইউ ভারতবর্ষের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। ওই আইআইটি বিএইচইউর মধ্যে একটু আগে আপনারা অমিত মালব্যের একটা টুইট দেখাচ্ছিলেন। ওই অমিত মালব্যের আইটি সেলের সদস্য 4 জন, তারা একজন পিএইচডি স্কলার গবেষণারত ছাত্রীকে যখন ধর্ষণ করেন 22 দিন, আই রিপিট 22 দিন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের পুলিশ তার বিরুদ্ধে এফআইআর টুকু পর্যন্ত নেয়নি, কারণ তাদের সাথে ছবি ছিল নট অনলি অমিত মালব্যা, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ এবং তৎকালীন এমএইচআরডি মিনিস্টার স্মৃতি ইরানির। তো পার্থক্যটা খুব পরিষ্কার। দেখুন, এই রাজ্যে যেটা ঘটেছে কেউ সমর্থন করছে না, খারাপ কুৎসিত ঘটনা, নিন্দনীয় ঘটনা, নক্কারজনক, চূড়ান্ত শাস্তি হোক। মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলেছেন তৃণমূলের কোনো নেতা তাদেরকে সমর্থন করেননি। সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাপ্রোচের পার্থক্য, যে আজকে বলছে রেপ ক্যাপিটাল অফ ইন্ডিয়া, আজ অমিত মালব্য বলছে, ওই কার্তিক মহারাজের মতো এলিমেন্ট থাকলে তো রেপ ক্যাপিটাল হবেই। কার্তিক মহারাজের মতো এলিমেন্ট, যারা মহারাজ কোট আন কোট হিন্দু ধর্মকে বিক্রি করছেন, এই ধরনের ক্রিমিনাল, আমি তো বলবো এরা ক্রিমিনাল, এরা হিন্দুত্বের অপমান করছেন। আজকে ওই আইন শৃঙ্খলার অবস্থা, আজকে মধ্যপ্রদেশের হাসপাতালে ঢুকে তরুণী নার্সের গলা কেটে দিয়ে বেরিয়ে যাচ্ছে, ডাবল ইঞ্জিন সরকারের নিরাপত্তা। আমি সুদীপ্তর কাছে আসি। সুদীপ্ত একজন লয়ার, তো সুদীপ্তর কাছে আমি জানার চেষ্টা করব যে সুদীপ্ত, গত শুক্রবার এই ঘটনা প্রকাশ্যে আসার পর এখনো পর্যন্ত যেভাবে তদন্ত এগোচ্ছে এবং পুলিশের তরফ থেকে যেভাবে অ্যাক্ট করা হয়েছে, সত্যি কি এটার ক্ষেত্রে কোথাও কোনো ডিসস্যাটিসফ্যাকশনের, কোনো সন্দেহের, কোনো জায়গার কোনো গাফিলতির, কোনো ত্রুটির জায়গা রয়েছে? অ্যাপারেন্টলি মনে হচ্ছে, যেটা অরূপরা দাবি করছে, যে এই ঘটনা সামনে আসার পরই তো পুলিশ অ্যাকশন নিয়েছে। দেখুন মৌপিয়াদি, একটা কথা এই যে আমি শুনলাম অরূপদা কি বললেন, বিষয়টা হলো যে এই ঘটনা আদৌ ঘটবে কেন? যদি প্রথমেই আপনি যেটা বললেন মৌপিয়াদি, ওই ম্যাঙ্গোর বা এই মনোজিতের বিরুদ্ধে ব্যবস্থা নিত পুলিশ, ডিটারেন্ট হিসেবে কাজ করতো, ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিত, ওনার ভয় থাকতো যে আইন বলে জিনিস আছে, আমি অন্যায় করলে আইন ব্যবস্থা নেবে, তাহলে আজকে এই ঘটনাটাই ঘটবে। আর অ্যাপারেন্টলি দেখুন একটি কমপ্লেন হয়েছে, এটা পুলিশের দায়িত্ব, এটা কোনো যে সরকারই থাকুক পুলিশ নিরপেক্ষ হিসেবে কাজ করাটাই পুলিশের দায়িত্ব। কমপ্লেন এসছে, পুলিশ সেই কমপ্লেন অনুযায়ী যথার্থভাবেই ওনাদের অ্যারেস্ট করেছে এবং তদন্ত আরম্ভ করেছে। এবার এই তদন্ত কতটা সঠিক তদন্ত হচ্ছে বা ঠিক পথে এগোচ্ছে কিনা আরো কিছুদিন না গেলে কিন্তু এই বিষয় মন্তব্য যেরকম বলা যাবে না যে পুলিশ কোনো তদন্ত করেনি, ভুল তদন্ত করছে বা পুলিশ একদম সঠিক তদন্ত করছে, এই জায়গা বলার মতন এখনো জায়গা আসেনি। আমি এখানে তোমায় একটু জানিয়ে রাখি, তুমিও নিশ্চয়ই জানো যে এই মুহূর্তে আদালতের যে আপডেট আসছে আমরা জানি, সেখানে যেটা বলা হয়েছে পিপির তরফ থেকে, যে বয়ান, নির্যাতিতার যে বয়ান, তার সঙ্গে যে ইলেকট্রনিক এভিডেন্স এবং সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, সেগুলোকে করবোরেট করা যাচ্ছে। যেমন ইনহেলার কেনা, সেই ইনহেলার কোন দোকান থেকে কটার সময় কেনা হয়েছে, জয়েব গিয়ে কিনে এনেছে, এটা বয়ানের সঙ্গে করবোরেট করা গেছে। মেডিকো লিগ্যাল রিপোর্টে যা যা উঠে এসেছে সেটা করবোরেট করা গেছে। তো এগুলো কি ডেফিনেটলি একটা পজিটিভ সাইন না যে তদন্ত সঠিক পথে এগোচ্ছে? দেখুন, আমি যেটা প্রথমেই বললাম, এগুলো হলো একটা বেসিক, এই নির্যাতিতা ওনার একটা 164 স্টেটমেন্ট, তো এই পুরাতন সিআরপিসি আমি বলছি,
বোঝার সুবিধার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে সেই স্টেটমেন্ট দিতে হবে এবং কোর্টের কাছে আলটিমেটলি পুলিশকে চার্জশিট দিতে হবে। এরকম আমরা দেখলাম চার্জশিট দিলে অ্যাবসলিউটলি বোঝা যাবে বা আরো কিছুদিন গেলে যে পুলিশ সঠিক তদন্ত করেছে কিনা। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এটাও যেরকম বলা যাবে না যে পুলিশ কোনো কাজ করেনি, পুলিশ ব্যর্থ, সেরকম এটাও বলা যাবে না। এই মুহূর্তে বলার সময় আসেনি যে পুলিশ যেটা করছে একদম সঠিকভাবে করছে, একদম সঠিক পথে। হ্যাঁ, অ্যাপারেন্টলি পুলিশ যা যা করণীয় ছিল সেই কাজগুলো করেছে। আমি আসবো সুদীপ্ত তোমার কাছে, আমি একটু উষসীর কাছে যাই। উষসী যে তথ্য উঠে আসছে, তথ্যগুলো সত্যি শিউরে ওঠার মতো। কারণ একটা কলেজের মধ্যে একজন ছাত্রী, তাকে গণধর্ষণ করা হয়েছে, গার্ড রুমে করা হয়েছে, গার্ডদের উপস্থিতি সত্ত্বেও, অর্থাৎ গার্ডদের সরে যেতে বলা হয়েছে, এবং স্তম্ভিত হওয়ার মতো যে এই ঘটনা ঘটার পরও সেই গার্ড কোথাও, সেই রক্ষী কোথাও মুখ খোলেননি। এক, দুই, এই মনোজিৎ মিশ্র, এখন যে সমস্ত তথ্য উঠে আসছে যে দীর্ঘদিন ধরে ওই কলেজে একাধিক মহিলা তাদেরও এক্সপ্লয়েট করেছিল বা করার চেষ্টা করত, এবং যখনই কোনো অভিযোগ হয়েছে তখন ফাইনালি খানাটা নেমে এসেছে যারা অভিযোগ করেছে তাদের দিকে। এই মনোজিৎ মিশ্র সে ঘুরে বেড়াচ্ছিল। এটা কতটা, মানে একজন নাগরিক হিসেবে, এই কলকাতা শহরের একজন নাগরিক হিসেবে এটাকে কিভাবে দেখছো? প্রথমত মৌপ্রিয়া, আমি একটা জিনিস বলবো যে একটা মেয়ে যে একটা মেডিকেল স্টুডেন্ট বা একটা ল স্টুডেন্ট, তাদের অনেক পড়াশোনা করে, অনেক স্যাক্রিফাইস করে এই সিটগুলো, এই জায়গাগুলো ওরা পায়। মানে আমরা নিশ্চয়ই জানি যে কতটা পড়াশোনা করলে একটা মেডিকেল বা লয়ের মতন প্রফেশনে ঢোকা যায়। তো সেখানে একটা ক্যাম্পাস সিকিউরিটি ফেলিয়ার প্রথমত। তারপরে যারা এই ধর্ষণটা করেছে তারা তো ল স্টুডেন্ট, মানে ওরা লিগাল রেপারকাশনটা জানে। এরম একটা ক্রাইমের যে লিগাল কি রেপারকাশন হয় সেগুলো ওরা জানে। সেই সত্ত্বেও এই জায়গায় গিয়ে যে এটা হয়েছে, মানে কোথাও না কোথাও মানে কোনো একটা ফিয়ার অফ অ্যাডমিনিস্ট্রেশন, ল অ্যান্ড অর্ডার নেই। কেন কি ল অ্যান্ড অর্ডার আসলে কি কোন জায়গায় এটা যেতে পারে সেটা জানে। আমার অবধি আমরা মানে হয়তো মানে অন্য সব সিচুয়েশনে বলতে পারবো না, বাট এটা তো ল স্টুডেন্ট, মানে এরা তো জানে, এরা তো এটা নিয়ে পড়াশোনা করে। তো এইটা করলে যে কি হবে, মানে এটার কি মানে কনসিকুয়েন্সেস হতে পারে সেটা ওরা জানে, সেটা নিয়ে ওদের পড়াশোনা। তাও এত মানে একটা ল অ্যান্ড অর্ডারের প্রতি কোনো ভয় নেই কেন? এটা আমার প্রথম প্রশ্ন। একটা কলেজে, ল কলেজে ঢুকে এরম ভাবে করার যে ভয়টা হয় না, আমরা দেখুন আমরাও কলেজে পড়েছি, আমাদেরও একটা ভয় থাকতো যে এটা করা যাবে না, ওটা করা যাবে না। কলেজের কিছু রুলস রেগুলেশন থাকে। তো এই ফিয়ারলেসনেসটা কিভাবে হচ্ছে? একটা স্টুডেন্ট যার এখন জীবনে এগিয়ে যাওয়ার সময়, মানে একটা অ্যাজ এ ইউথ তার জীবনে এগিয়ে যাওয়ার সময়, তার এখন একটা আলাদা ফিউচার থাকা উচিত। তো এই ক্রিমিনাল মাইন্ডসেটটা একটা মানে কলকাতা শহরের মধ্যেই যদি ক্রিমিনাল মাইন্ডসেটটা হয়, তাহলে আমরা গ্রামে আর অন্য সব জায়গায় কি বলবো? দ্যাট ইজ প্রথম কথা। আর আরেকটা জিনিস এটা নাগরিক হিসাবে বলতে চাই যে এই সিচুয়েশনটার পরে অনেক কথাই উঠেছে যে কেরম বন্ধু বানাচ্ছি আমরা, বা মানে দুটোর পরে কলেজে যাওয়া বন্ধ, বা যদি আমরা অন্য কোনো বন্ধুদেরকে সাথে নিয়ে যাই এইসব সিচুয়েশন এড়ানো যায়। তাহলে তুমিও রাত্রে একটা এরম ইন্ডাস্ট্রিতে কাজ করো মৌপ্রিয়া, আমশোর শতরূপাদিও এগ্রি করবে যে আমাদের রাত্রে আসা যাওয়া করতে হয়। তাহলে এখান থেকে তো আমার বেরোতে 8টা হয়েই যাবে। তো আমি কি দুটো বন্ধু, 3টে বডিগার্ড, দুটো পুলিশ নিয়ে মানে আমি রাতে বাড়ি ফিরবো, হ্যাঁ সেটা আমি অফিস থেকে ফিরি বা যে কোনো জায়গা থেকেই ফিরি, তার মানে সেটা ডেফিনেটলি কোন নারী নির্যাতনের লাইসেন্স দেয় না। এখন তো পাড়াতেও ফেরা যাবে না। এখন আমি এটাও বলতে পারবো না যে না তোরা যা, এটা তো আমার পাড়া, সেইটারও তো বলার জায়গা থাকবে না, বা এটা তো আমার জায়গা, সেইটাও বলার জায়গা থাকবে না। আর আরেকটা হয় যেটা পিটিএসডি বলে, পোস্ট ট্রমা স্ট্রেস ডিসঅর্ডার বলে একটা জিনিস হয়, যেটা আমার মনে হয় না ছেলেরা আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারবে, হয়তো মেয়েরা হয়তো এটা বুঝতে পারছে যে যখন এতগুলো রেপ কেসেস, আর আমরা কনস্ট্যান্ট টিভি খুলছি, রেপ কেস দেখছি, পেপারে রেপ কেস পড়ছি, আমাদের বাড়ির পাশে রেপ হচ্ছে, কলেজে রেপ হচ্ছে, হসপিটালে রেপ হচ্ছে, তখন না আমরা যখন একলা ট্রাভেল করি না, আমাদের মধ্যে একটা ভয় ধরে থাকে। সেটা হয়তো আমরা আমাদের প্রফেশনে আমরা হয়তো দেখাতে পারি না, বাট
সাবকনসিয়াসলি না এখন যখন রাস্তায় ট্রাভেল করি একটা মানে একটা ভয় থেকে যায়। আমি এখানেই শতরূপার কাছে আসবো। শতরূপা, যখন তোমরা এই ঘটনার পর রীতিমতো রেপ ক্যাপিটাল আখ্যা দিয়ে দিচ্ছ কলকাতা শহরকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে রেপ ক্যাপিটাল হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে অরূপদের যেটা বক্তব্য যে সিলেক্টিভ হওয়া, মধ্যপ্রদেশে যে ঘটনা ঘটেছে, উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটেছে, যে সিঙ্গারা ঘুষ এবং তার জন্য নির্যাতিতার অভিযোগ নিতে অস্বীকার করা হয়েছে, সিরিয়াস অভিযোগ। মধ্যপ্রদেশের যে ঘটনা ঘটেছে, ইভেন কার্তিক মহারাজের প্রসঙ্গ, কার্তিক মহারাজকে আজকে সকালে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন, তিনি হাজিরা দেননি। মুপে আমি একটু এক এক করে আসি। আমি না যখন তোমরা প্রতিবেদনটা দেখাচ্ছিলে যে কেন এতদিন তাকে রিমুভ করা হয়নি, আমি শুরু করতে যাচ্ছিলাম একটা প্রবাদ বাক্য দিয়ে, চোর পালালে বুদ্ধি বাড়ে, কিন্তু তারপরে অরূপের কথাবার্তা শুনে আমি সেটাকে আবার ইরেজ করে দিচ্ছি। না, ইট ইজ অল ভেরি ইজি যে অন্যান্য রাজ্যে অন্যান্য স্টেটে কি হচ্ছে না হচ্ছে, রেপের একটা কাউন্ট করা, কম্পেয়ার করা, ওই রাজ্যে বেশি হয়েছে আমার রাজ্যে কম হয়েছে, দেখো ওখানে এই হচ্ছে। এটা একটা মহিলা হয়ে খুব দুঃখের সঙ্গে, খুব অভিমানের সঙ্গে আমি মানে বলতে বাধ্য হচ্ছি, ইরিসপেক্টিভ অফ গভর্নমেন্ট, আদি অনন্তকাল ধরে সমস্ত জায়গায় মহিলারা নির্যাতিত হয়, এটা নিয়ে কোনো রকম দ্বিমত নেই। তফাৎটা কোথায়, যে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও তিনি না মহিলাদের সঙ্গে সমবেদনা দেখান, না কোনো পজিটিভ কমেন্ট করেন, এবং উল্টে তিনি যেটা করেন যে এমন এমন তিনি মন্তব্য করেন, 14 বছরের মেয়ে রেপ হয়েছে, দেখো তার অ্যাফেয়ার চলছিল কিনা, পার্কস্ট্রিটের ঘটনা সাজানো ঘটনা। সেই সময় আবার তার অন্যান্য মন্ত্রীরা, মহিলা মন্ত্রীরা বলেন যে ইট ইজ এ মিস নেগোসিয়েশন বিটুইন কাস্টমার অ্যান্ড ক্লায়েন্ট। এই কথাগুলোতে কিন্তু তুমি অন্যান্য কোনো রাজ্যে শুনবে না। সেখানে ডেফিনেটলি হয়, ভুল হয়, অন্যায় হয়, যেটাই হয়, কোনো নেতা বলে না বা কোনো শীর্ষ নেতা বলে না যে যা হয়েছে বেশ হয়েছে। এইটাই হচ্ছে তফাৎ। এবং উষসী যেটা বলছিল, এই যে নির্ভয়ে তারা আছে, তারা কিরকম আমার মনে হচ্ছে আরো বেশি অনুপ্রেরণা পায়, যেখানে তারা দেখছে চোখের সামনে যে এই দুষ্টু ছেলেরা করে ফেলেছে। উনি জানে এই যে কি মনোজিৎ, আমি একটুখানি শেষ করে নিই, আমি অল্পের সময় কোনো কথা বলিনি। মনোজিৎ মিশ্র জানে, মনোজিৎ মিশ্র ট্র্যাক রেকর্ড নিয়ে আজ এখন এই মুহূর্তে ইট ইজ নট নিউ, ইট ইজ নট হিডেন, প্রত্যেকে জানে তার 10 বছর ধরে এমন সুন্দর ট্র্যাক রেকর্ড, তার সত্ত্বেও তাকে তৃণমূলের কোনো এক শীর্ষ নেতা চাপ দিয়ে জীবিকা দিয়ে সেখানে রেখেছিল। এখন জেগে কি হবে, পুলিশ কাজ করছে কি কাজ করছে না, কতটা কাজ করছে, কিভাবে করছে, সেটা সুদীপ্তর মতন আইনজ্ঞরা বলতে পারবে। আমার এখানে কিন্তু আমার একটা জাস্ট লাস্ট কথা, জাস্ট একটা লাস্ট কথা, এই যে বারবার রেপকে জাস্টিফাই করা হচ্ছে না, আর সমস্ত রেপ 15 বছর ধরে তুমি দেখো যে কটা রেপ এখানে হয়েছে সব জায়গায় নয় তৃণমূল, নয় তৃণমূলের শীর্ষকর্তা উত্তরী বাঁধা, এই শতরূপা অত্যন্ত সংবেদনশীল মন নিয়ে যে কথাগুলো বললেন, শতরূপার দলের সহকর্মীদের যদি তার ন্যূনতম 1% সংবেদনশীলতা থাকতো, গতকালকেই ওই কসবায় ওই কলেজের সামনে যখন বিক্ষোভ চলছিল, আমাদের দলের নন, একটি সম্ভবত সে বামপন্থী সংগঠনের একটি মেয়ে, সে দাঁড়িয়ে প্রশ্ন করেছিল যে বিজেপির এই কথা বলবার কোনো নৈতিক অধিকার আছে কি, যারা বিলকিস বানুর ধর্ষকদের জেল থেকে স্বাধীনতা দিবসের দিন বের করে এনে মালা পরিয়ে বলে তুমি হিন্দু ব্রাহ্মণ, তুমি একটা মুসলমানকে রেপ করেছো, তুমি তো ধর্ষক নও, তুমি একটা মহান ব্যক্তিত্ব। দিদি আপনি বললেন না মাঝখানে না বলতে, আপনি তো বললেন, আমি আপনার সঙ্গে একটাও কথা বলিনি। দ্বিতীয়ত, আসিফার ঘটনা যখন উঠেছে, বিজেপি ভারতবর্ষের নাম মেনশন করা যাবে না, বিজেপি সারা ভারতবর্ষে একমাত্র দল যারা রেপিস ধর্ষকের সমর্থনে জাতীয় পতাকা নিয়ে মিছিল করেছে। শতরূপাদি সংবেদনশীলতা কোথায় যায়? আর শতরূপাদি অনুপ্রেরণার কথা বলেন, ঠিকই তো, অনুপ্রেরণা তো আসে যখন এ রাজ্যের রাজ্যপাল, হেড অফ দ্য স্টেট, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে, তার বিরুদ্ধে মামলা করা যায় না, কারণ সাংবিধানিক সুরক্ষা নিয়ে বসে থাকে
শতরূপা অরূপ দুজনকে থামাবো। সুভাষিস দা তো এখানেও প্রতিযোগিতা হচ্ছে, এখানেও হচ্ছে ওয়াটাবাউটারি হচ্ছে। না, এটা হবে খুব স্বাভাবিক, কারণে যখন ব্যর্থ হয়, যখন ডিজিজ বলে দেয়, এটা সামাজিক ডিজিজ বলে কোনো শাসক এটা বলে এড়িয়ে যায়, তখন এই প্রতিযোগিতা থাকবে। কারণ এই ডিজিজটা সারাবে হলো শাসকরা তো স্পন্সর করে। এই শতরূপা কিছুক্ষণ আগে বলছিলেন না যে প্রুভেন না কার্তিক মহারাজের ব্যাপারটা, প্রুভেন একটা ঘটনা বলছি, সেটা আশারাম বাপু। সে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক রেপিস্ট, তাকে পেরোলে মুক্তি করে তাকে হরিয়ানার নির্বাচনে রাম রহিম রাম রহিমকে হরিয়ানাতে নিয়ে গিয়ে ভোটে ব্যবহার করা হচ্ছে যাতে এই বিজেপিকে ভোট দেয়, রেপিস্টকে দিয়ে বলাচ্ছে। ওটা তো প্রুভেন ছিল। এখন ঘটনা যেটা হয়েছিল, সরকারি ধর্ষক যখন হয়ে ওঠে কোনো ধর্ষক, তখন সরকারের বাঁচানোর একটা তাগিদ চলে আসে। ঠিক এই মিশ্রর ব্যাপারে হয়েছে, মনোজিৎ মিশ্রর ব্যাপারে হয়েছে। ট্র্যাক রেকর্ড যদি প্রথম দিন থেকে নিপটেন দা বার্ড হতো, অঙ্কুরেই যদি বিনাশ করতো মনোজিৎকে, তাহলে মনোজিৎ এরকম বাড়তে মানে পুলিশ মারা, কলেজ ভাঙা, তারপরে একাধিক শ্লীলতাহানির ঘটনা, একাধিক যৌন নির্যাতনের ঘটনা, র্যাগিং এর ঘটনা, কিছু বাকি নেই। একটু ছুতে দেয় অন্য একটা চ্যানেলে বলেছে, এটা চলছে, ভাইরাল হয়ে গেল। তাহলে পরে এটা যে প্রথম দিনই যদি এটাকে আটকানো যেত, আজকে মনোজিতের এই জায়গায় আসতে হতো না, এবং আজকে অরূপের ডিফেন্ড করতে হতো না যে অ্যাভোটাবেটরি দিয়ে। আমার কথা হয়েছে হলো যে অরূপ অত্যন্ত মানে সেন্সিবল মানুষ, আমি অরূপকে কাটছি না, কিন্তু ঘটনা হলো শাসককে বুঝতে হবে। অরূপ শাসকের হয়ে বলতে এসছে, কিন্তু শাসনের জায়গায় অরূপ হয়তো পুরো ক্ষমতা নিয়ে বসে নেই, কিন্তু এইটা অরূপদের চোখ খুলে দেওয়া উচিত যে কেন অরূপরা যখন ক্ষমতায় এসেছিল তার আগে বলেছিল যে রাজনৈতিকরণ শিক্ষাক্ষেত্রে থাকবে না। আমি আসবো এই প্রসঙ্গে আলোচনা, ছোট্ট একটা বিরতি আমাকে নিতেই হবে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। এই মুহূর্তে কোর্ট চত্বর থেকে আমাদের সঙ্গে রয়েছেন রিয়া মাঝি। রিয়া, যে সওয়াল জবাবের যে আপডেট তুমি দিচ্ছিলে, আমি দেখলাম যে সেখানে যে পথে তদন্ত এগোচ্ছে এবং যা যা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স এবং ডিজিটাল এভিডেন্স এখনো অবধি পাওয়া গেছে, সেগুলো নির্যাতিতার বয়ানের সঙ্গে করবোরেট করা যাচ্ছে বলে সরকারি আইনজীবী তিনি আদালতকে জানিয়েছেন। একটু যদি সংক্ষেপে আমাদের এই সম্পর্কে একটু আলোকপাত করো। মৌপিয়াদি, আজকে কোর্টের যেমনটা আপডেট আছে সেখানে তিনটে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে এই ধরনের কেসে যেটা দেখা গেল যে নিরাপত্তাজনিত কারণের জন্য 4 জন অ্যাকিউজডকে আজকে আনা সম্ভব হলো না কোর্টে, এবং তারপরে যখন কোর্টে সাবমিশন শুরু হলো সেই সময় পাবলিক প্রসিকিউশনের তরফ থেকে প্রথম যে পয়েন্টটি রাখা হলো সেখানে দুটি ওয়ার্ড ইউজ করা হলো, সেটা হচ্ছে অত্যন্ত ব্রুটাল এবং অত্যন্ত ডেসপারেট। কারণ হচ্ছে যে যখন এই নির্যাতিতা অসুস্থ হয়ে পড়ে তাকে ভালো করা হয়, তাকে সুস্থ করা হয় ইনহেলার দিয়ে, কারণ যাতে এই নির্যাতনটা কন্টিনিউ করতে পারে। এবং থার্ড যে পয়েন্টটা যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, পিপির তরফ থেকে বলা হলো যে আগে আমরা দেখেছিলাম যে মেডিকো লিগাল রিপোর্টের সঙ্গে মিলেছে, যেটা কমপ্লেন হয়েছে সেই কমপ্লেন কপি মেডিকো লিগাল টেস্টের সঙ্গে মিলেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে নির্যাতিতার যে বয়ান, সেই বয়ানের সঙ্গে শুধু যে মেডিকো লিগাল টেস্ট তেমনটা নয়, সবটাই মিলছে, অর্থাৎ সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স এবং ইলেকট্রনিক এভিডেন্স সমস্তটাই কিন্তু মিলে যাচ্ছে, এবং সেই কারণের জন্যই তাদেরকে ফার্দার পিসিতে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সরকারি আইনজীবীর তরফ থেকে আবেদন করা হয়। আর কিছুক্ষণের মধ্যেই কি জানা যাবে যে বিচারক তিনি কি নির্দেশ দেন? একদমই, দেখো তোমায় জানিয়ে রাখবো যে 10 দিনের, কারণ 4 দিন কমপ্লিট হয়েছে, আরো 10 দিন চাই। ফুল টাইম পিসি যেহেতু 14 দিন, আরো 10 দিন আবেদন করা হয়েছে, কিন্তু সেই 10 দিনের আবেদন এবং তার সঙ্গে আরো কয়েকটি যেহেতু আবেদন রয়েছে, কারণ ডিফ্যাক্টোর তরফ থেকে বলা হয়েছে, ডিফেন্সের তরফ থেকে বলা হয়েছে যে যখন তাকে ইন্টারোগেট করা হবে যাতে তাদের দুজন লয়ার প্রেজেন্ট থাকে, এবং একই সঙ্গে তারা যাতে পিও ভিজিট করতে পারে, এটা ডিফেন্সের তরফ থেকে বলা হয়েছে, এবং 10 দিনের আবেদন 10 দিনের পিসি চেয়েছে পিপির তরফ থেকে। এবং আরো একটি ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে গার্ডের যিনি আইনজীবী ছিলেন তিনি বলেছেন যে তার কোনো দোষ নেই, তিনি শুধু ওখানে প্রেজেন্ট ছিলেন, এছাড়া আর কোনো দোষ নেই। এবং পিপির তরফ থেকে বলা হয়েছে তারও দোষ রয়েছে, কারণ তিনি সমস্তটা লুকিয়ে গিয়েছিলেন, সেই কারণের জন্যই কিন্তু তারও এই অপোজ করেছেন তার বেল, এবং তাকেও ইন্টারোগেট করতে চায়, সেই কারণের জন্য কিন্তু তাদের ফার্দার পিসির আবেদন করা হয়েছে। তবে এখনো অবধি এতগুলো যেহেতু
যেহেতু আবেদন রয়েছে সেই কারণের জন্য অর্ডার এখনো অবধি পেন্ডিং রয়েছে। তবে মনে করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই সেই অর্ডার বেরোবে এবং 10 দিনেরই পিসি গ্র্যান্ট করবে বলে এমনটাই পিপির তরফ থেকে মনে করা হচ্ছে। রিয়া, ধন্যবাদ। রিয়া মাঝি আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন এবং কি অর্ডার দেন বিচারক সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। কসবার ঘটনায় যখন রাজ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম ঠিক সেই সময় কেন্দ্রের অস্বস্তি বাড়ালো বিজেপি শাসিত দুই রাজ্য উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ। দেখুন। কসবার ঘটনায় যখন তোলপাড় বাংলা, যখন ডাবল ইঞ্জিন রাজ্যে নির্মম ছবি প্রকাশ্যে, প্রথমেই নজর দিই মধ্যপ্রদেশে। বিজেপি শাসিত রাজ্যের নরসিংপুর জেলা হাসপাতালের মধ্যেই দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে গলা কেটে খুন যুবকের। অভিযুক্তের নাম অভিষেক কোষ্টি। হাসপাতালে ঢুকে আচমকাই সে তরুণীকে ফেলে চেপে ধরে, তারপর সকলের সামনে ছুরি দিয়ে গলা কেটে খুন করে। দুষ্কর্মের পর পালায় বাইক নিয়ে। পুলিশ জানিয়েছে পরে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। সে জানিয়েছে তরুণীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তার প্রেমের সম্পর্ক হয়। তরুণী সন্ধ্যা চৌধুরী যখন হাসপাতালে এক আত্মীয়কে দেখতে আসে তখন সেখানে হাজির হয় অভিষেক। বিয়ের প্রস্তাব নাকচ করাতেই হত্যা করে সে। বিজেপি শাসিত রাজ্যে সরকারি হাসপাতালের মধ্যে কিভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাদের প্রশ্ন, কোথায় জাতীয় মহিলা কমিশন, কোথায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম? বিজেপি নেতাদের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। বিজেপির অস্বস্তি বাড়িয়েছে যোগী রাজ্য। সেখানে 6টি সিঙ্গারার বিনিময়ে নাবালিকা ধর্ষণের অভিযোগ বাতিল করেছে পুলিশ। আদালত হস্তক্ষেপ করায় বিষয়টি সামনে এসেছে। ঘটনাটি 2019 সালের এপ্রিলের জলেশ্বরের। স্কুল থেকে ফিরছিল 14 বছরের নাবালিকা। তাকে ভুল বুঝিয়ে গম খেতে নিয়ে যায় অভিযুক্ত। অশালীন আচরণের সময় দেখে ফেলে দুজন, তাদেরকে হুমকি দেয় অভিযুক্ত। এরপর নাবালিকার বাবা থানায় অভিযোগ জানালে তা নিতে অস্বীকার করে পুলিশ। ফলে পক্সো আইন অনুসারে আদালতে অভিযোগ করেন নাবালিকার পিতা। তার সত্ত্বেও 2014 সালের 30শে ডিসেম্বর প্রমাণের অভাবে অভিযোগ বাতিল করে দেয় পুলিশ। কিন্তু হাল ছাড়েনি ওই পিতা। তিনি পিটিশন দায়ের করেন। পুলিশ অভিযুক্তের দোকান থেকে সিঙ্গারা খেয়ে মিথ্যে রিপোর্ট দিচ্ছে বলে দাবি করা হয়। সম্প্রতি বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করে আদালত। পুলিশের প্রভাব ছাড়া আদালতেই মামলার বিচার করতে নির্দেশ দেন বিচারক। আর এভাবেই দেশ জুড়ে মহিলাদের বিরুদ্ধে জুলুম কাণ্ডে এক শ্রেণীর দাদাগিরি ও পুলিশের নিষ্ক্রিয়তার ছবি সামনে আসে। কলকাতা টিভি। শতরূপা, তৃণমূলের তরফ থেকে এই প্রশ্নটাই করা হচ্ছে যে যখন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম বাংলায় আসছে এবং ফ্যাক্ট ফাইন্ডিং টিমের যে 4 সদস্য তাদের সম্পর্কেও তারা বিস্তারিত একটা অভিযোগ তুলে ধরেছেন যে কার কোন কোন সময় কোন কোন সেন্সিটিভ কেসে কি কি তাদের অবস্থান ছিল, কি কি তাদের ভূমিকা ছিল, কি কি তাদের বক্তব্য ছিল। সেটা প্রশ্ন হচ্ছে যে মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশের ক্ষেত্রে এই সক্রিয়তা সেটা তো দেখা যাচ্ছে না। আমি শোয়ের শুরুতেই বললাম, যখন তুমি আমাকে বলতে বললে যে আদি অনন্তকাল ধরে মেয়েদের ওপর অত্যাচার হয়ে যাচ্ছে, এটা কোন অন্য রাজ্যে হয়েছে এবং সেই রাজ্যে আমার পার্টির সরকার চলছে বলেই যে আমি বলবো আহা ভীষণ ভালো, না না ওটা কিছু নয়, এরকম আমি নই। এবং আমার মনে হয় না যে কোথাও কোনো রেপ, মহিলাদের ওপর কোনো অন্যায়, ইনফ্যাক্ট ছেলেদের ওপর এই ধরনের সেক্সুয়াল অন্যায়, এটা কোথাও জাস্টিফাই করা যায় বলে। অ্যান্ড ফ্যাক্ট ফাইন্ডিং টিম এখানে কেন আসছে, এটা উচ্চ নেতৃত্ব ডিসিশন। আমি যতটুকু যা বুঝেছি এইখানে যে একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি না, প্রথমে রেপকে জাস্টিফাই করা হয়, রেপিস্টকে বলা হয় আহা দুষ্টু ছেলে, তারপরে যে যাকে রেপ করছে তার নয় চরিত্র নয় তার জামা কাপড়। এখন হয়েছে দুজন বড় বড় মন্ত্রী তারা বলেছে যে সঙ্গে কাউকে নিয়ে যাওয়া উচিত ছিল, ওই সময় গেছিল কেন? কল্যাণ ব্যানার্জি তো এটা বলেই দিল যে রক্ষকই বক্ষক। তাহলে এটা তো বুঝতে হবে যে এটা বিজেপি তো বলছেই, তৃণমূলেরও শীর্ষ নেতৃত্ব, সকল শীর্ষ নেতৃত্ব, কারণ ওদের তো একটাই শীর্ষ আছে, বাকিটা কেউ নয় ওরা মনে করে। কিন্তু যাই হোক, মন্তব্য কিন্তু হয়ে যাচ্ছে। এইখানেই হচ্ছে প্রশ্ন, অ্যাটিটিউড অফ দ্য গভর্নমেন্ট, শীর্ষ নেতৃত্বের যদি অ্যাটিটিউড না পাল্টায় তাহলে এই রেপিস্টরা আরও বেশি অনুপ্রেরণায় থাকবে। কারণ যেটা উষসী বলল যে এরা একেবারে ছত্রছায়ায় আছে, যার জন্য তারা মনেই করে যে আমরা যা খুশি তাই করবো। কেস ইন পয়েন্ট, আমি তোমায় দুটো, মনোজিৎ ছাড়া আমি দুটো বলছি, অনেক ঘটনা আছে 15 বছরের বললে তোমার শো শেষ হয়ে যাবে। তোমার মনে থাকবে শাহজাহান
এখনো অবধি সে রেপ করেছে কি করেছে আমি জানি না, কিন্তু পিঠে বানানোর জন্য তাকে তাকে মেয়েদের নিয়ে যেত। এবং সিবিআই যখন তার দোরগোড়ায় দাঁড়িয়েছিল তখন এই যে তার সিবিআইয়ের ওপর যে ভায়োলেন্সটা জাস্টিফাই করার জন্য মুখ্যমন্ত্রী স্বয়ং বিধানসভায় দাঁড়িয়ে বলেছিল শাহজাহান ভালো ছেলে, তাকে সিবিআই বিরক্ত করছে। আবার তুমি বলো আরেকজনের কথা, কেস ইন পয়েন্ট অনুব্রত যে ভাষায় কথা বলেছে সেখানে পুলিশ পর্যন্ত মানে ওই এসআই ছাড়া অন্য পুলিশ বলছে উনি তো শুধু ফোনে বলছে। আমি ঠিক এই পয়েন্টটাতে আসবো, আমি ঠিক এই পয়েন্টটাই আসবো অরূপের কাছে, যে অরূপ আজকে যখন এই মনোজিৎ মিশ্রদের বেপরোয়া মনোভাবের কথা তোলা হচ্ছে, যে কি করে সে এই সাহস পেল, তার মধ্যে একটা ক্রিমিনাল মাইন্ডসেট আছে, তার মধ্যে বিকৃতি থাকুক হোয়াট এভার, তার থেকেও বড় ব্যাপার হচ্ছে তার কোথাও একটা বেপরোয়া মনোভাব আছে যে আমার এরপরেও কিছু হবে না, এবং যে কারণে তার পরের দিন সে কসবা থানার বাইরে ঘুরঘুর করেছে, যে কারণে সে রীতিমতো সাক্ষী রেখে এই জঘন্যতম অপরাধটা ঘটিয়েছে, সে এতটাই বেপরোয়া। কোথাও সে মনে করছে যে শাসক দলের সঙ্গে যদি আমার যোগ থাকে আমি তাহলে সমস্ত কিছুর ঊর্ধ্বে, আমাকে ধরা সেটা নামুমকিন হ্যায়, আমি যদি ডন কোট করে ধরি, মুশকিল শুধু না নামুমকিন হ্যায়। আমার এখানে এক সেকেন্ড শতরূপা প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট। আমার এখানে প্রশ্ন যে শতরূপা যেটা বলছে যে অনুব্রত মণ্ডলের মতো একজন নেতা যখন পুলিশকে ফোনে এরকমভাবে হুমকি দিচ্ছেন, এরকম ভাষায় কথা বলছেন, তারপর যখন তার কিছু হচ্ছে না, সেগুলোকে এই মনোজিতদের মনোবল সেটা আরো বাড়িয়ে দেয় না? মৌপিয়া, প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা দিয়ে শুরু করলেন বা এর আগে বিজেপির প্রতিনিধি যেটা বললেন যে এরা মদতটা কোথা থেকে পাচ্ছে, প্রথম কথা হচ্ছে মনোজিৎ ম্যাঙ্গো কি ভাবছে সেটার থেকে বড় কথা পুলিশ প্রশাসন কি ভাবছে। প্রশাসন ভাবছে এর সাজা পাওয়া উচিত, এ অপরাধী তাই জেলের পেছনে আছে, যথোপযুক্ত সাজা পাবে। পুলিশ মারার সময় তো ভাবেনি, এর আগে যখন শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে তখন তো পুলিশ ভাবেনি। মৌপিয়া, যদি কোর্ট থেকে কেউ বেল পায়, কোর্টের রায় মানতে পুলিশও বাধ্য। একটা জিনিস বুঝতে হবে, দেশে আইন ব্যবস্থা আছে, সেখানে একজন অপরাধীরও কোর্টে ট্রায়াল করার সুযোগ থাকে, আইন বিচার ব্যবস্থার ঊর্ধ্বে কেউ নয়। দ্বিতীয় কথা যেটা বিজেপির প্রতিনিধি বললেন যে এরা বার্তাটা কোথা থেকে পাচ্ছে, বার্তা তো দেশের প্রধানমন্ত্রী দেয়। মৌপিয়া, সমস্ত জায়গা ছেড়ে দিন, সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় সিরিয়াল অফেন্ডার যে ব্যক্তি, যার নামে 2700 জন মহিলা, আই রিপিট 2700 জন মহিলা, তাদের মধ্যে কেউ ধর্ষণের অভিযোগ করেছে, কেউ মোলেস্টেশন করেছে, কেউ শ্লীলতাহানি করেছে, এবং প্রত্যেকে কোট আনকোট বলেছে তাদের ভিডিও, সেক্সুয়াল ভিডিও তুলে রেকর্ড করে তাদেরকে ব্ল্যাকমেল করা হয়েছে। ভদ্রলোকের নাম প্রজ্জ্বল রেভান্না, কর্ণাটকের বুক থেকে লোকসভার প্রার্থী। এই প্রজ্জ্বল রেভান্নার হয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাত তুলে ভোট চেয়েছে, প্রজ্জ্বল রেভান্নাকে ভোট দিন। দেশের মানুষ ভুলে গিয়েছে মদতটা কোত্থেকে আসে, ভুলে যাচ্ছে দেশের মানুষ। এই যে বলছে এত বড় বড় কথা, এখানে যে অন্যায় করে থাকছে তার জায়গা হচ্ছে জেলের পিছনে। তৃণমূলের নেতা হলো অনুব্রত মণ্ডলকে তৃণমূল শোকজ করেছে, পুলিশ এফআইআর করেছে। বিজেপির নেতারা কি অবস্থা নিচ্ছে? শুভেন্দু অধিকারী এই পুলিশ সম্পর্কে বলছেন, যাদবপুর থানার ওসিকে কি বলেছিল মৌপিয়া, ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, মমতা তোকে বেতন দেয়, তোর বাপকে বেতন দেয় বলে বরাহনন্দনের চলতি ভাষা পুলিশের আধিকারিককে ওপেনলি বলেছেন, ভাইরাল সোশ্যাল মিডিয়া। সুকান্ত মজুমদার কদিন আগে মমতা ব্যানার্জি সম্পর্কে কি বলেছেন, কজন বিজেপি নেতা শোকজ করার হিম্মত দেখিয়েছে। সুকান্ত শুভেন্দু অধিকারী বলছেন, মুখের ভাষা। কদিন আগে রাহুল গান্ধী সম্পর্কে কি বলেছে, দেশে রাজ্যের লিডার অফ অপোজিশন, কেন্দ্রের লিডার অফ অপোজিশন। আমি এই মুহূর্তে যে আপডেট পাচ্ছি, রিয়া যে আপডেট দিচ্ছে যে 8ই জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত মনোজিৎ, জায়েব এবং প্রমিতের, এবং যিনি সিকিউরিটি গার্ড, সেই সিকিউরিটি গার্ডের পিসি হয়েছে 4 জুলাই পর্যন্ত, অর্থাৎ 10 দিনের জন্য পিসির প্রেয়ার করা হয়েছিল। যেটা আমরা দেখতে পাচ্ছি যে 8ই জুলাই পর্যন্ত মনোজিৎ, জায়েব এবং প্রমিতের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক, এবং 4 জুলাই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সিকিউরিটি গার্ড, গ্রেফতার হওয়া সিকিউরিটি গার্ড, তার পুলিশ কাস্টাডির নির্দেশ দেওয়া হয়েছে। এই সম্পর্কে বিস্তারিত আমি পরবর্তীকালে আবারও জানার চেষ্টা করব। হ্যাঁ প্লিজ, সুভাষিস দা কিছু বলতে চাইছি। বলছি যে বড় একটা কথা বললো যে আদালতকে আমাদের মানতে হবে, ঠিক আদালত যেটা বলবে সেটা তো চার্জশিটের ওপর দাঁড়িয়ে বলবে। চার্জশিটটা যদি ফাঁকফোকর রেখে তৈরি হয় যে তৃণমূল করেন তৃণমূলের নেতা, বা বিজেপি করেন বিজেপির নেতা, তাকে চার্জশিটটা এমনভাবে দিতে হবে যাতে বেল পেয়ে যায়। এই ব্রিজভূষণের বেলাও দেখেছি এবং আগেও দেখেছি
তৃণমূলে আমি বলি সুমিত্রা পাল তিনি নিজে বলছেন কলকাতা পুলিশ তদন্ত করছে। আমি এই কেসটার কথা বলছি না, আমি অনেক অন্য রেফারেন্সে যেতে আমি যাচ্ছি না, পরিবার বলছে সময় নষ্ট করব। আমি শুধু যদি কেউ বেল পায়, আপনি তো কোর্টের রায়কে আপনি না ঠিক কিন্তু চার্জশিটটা দিলে করতে পারেন না কিন্তু কোর্টের রায়কে আপনি চার্জশিটটা যদি শক্তপোক্ত হয় তাহলে সাজা কনফার্ম হয়। এইটা করতে হবে পুলিশকে, কোর্ট ওটার উপর ডিপেন্ড করেছে সাজা করছে, পুলিশ তো করছে। যখন এই ধরনের ঘৃণ্য ঘটনা সামনে এসেছে পুলিশ অ্যাকশন নিয়েছে। শতরূপেকে একটা কথা বলি, সেটা হলো যে বিজেপির নেতৃত্ব স্থানীয় কিছু মানুষ বলছেন যে কবর থেকে তুলে প্রয়োজনে রেপ করতে হবে। এটা যদি বক্তব্য হয় তাহলে পরে বিজেপি কবরে থাকে যারা মোটামুটি মুসলমানই, তাদেরকে রেপ করলে তারা মানে রেপ করলে রেপ করাই ঠিক। এবার ঘটনা হলো তাহলে এই মেসেজগুলো সমাজে কি যায়, শুধু তাই না, শতরূপাদি আরেকটা কথা বলেছেন যে শাহজাহানের প্রসঙ্গে তা যা বলার বিজেপির মন্ডল প্রেসিডেন্ট বলে দিয়েছে। আপনার সন্দেশখালী 2 মন্ডল প্রেসিডেন্ট বলেছে রেপই হয় নাই, তাকে শুভেন্দু দা রেপে কনভার্ট করেছে। আপনার বিজেপি আপনি সন্দেশখালী তুলেছেন, আপনি সন্দেশখালী শাহজাহান তুলেছেন, তাই আপনাকে আপনার মন্ডল প্রেসিডেন্টের কথাটাই বলতে হবে। আরে গঙ্গাধর কয়াল কে ছিল, আমিও চেঁচাবো, আজকে চেঁচানোর দিন নয়। আপনি সন্দেশখালী মন্ডল প্রেসিডেন্ট কালকে কি করেছেন, গতকালকে কি করেছেন? গতকালকের মেয়েটা মেয়ে ছিল না, গতকালকে যে মেয়েটার জামা ছিঁড়ে দিয়েছেন সংবেদনশীলতা মাথায় আসেনি, সংবেদনশীলতা তখন মাথায় আসেনি। আরেকটি মেয়ের সাথে অন্যায় করে আমি জিজ্ঞেস করছি, অন্যায় সবকটাই অন্যায়। এক সেকেন্ড সুভাষিস, আমি একটা কথা বলি, বিজেপির সাথে আমরা মানে রাজনৈতিকভাবে ভীষণ দূরত্ব মেনটেন করি। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের আশা নিয়ে তো শামা আহমেদ তিনি কালকে খুব স্ট্রং বক্তব্য রেখেছেন। হ্যাঁ, এটা ফাজ। আমি এর আগেও প্রচুরবার দেখেছি বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিমেতে, এবং অশ্বডিম্ব প্রসব করে চলে গেছে, কিচ্ছু হয়নি। আমার কথা হয়েছে হলো শতরূপা চিল্লাচ্ছেন, কুস্তিগিররা রাস্তায় দাঁড়িয়ে বলেছে মানে দিনের পর দিন, আমি বলে নেই তখন আমরা দেখেছি শতরূপা ছাড়া সবাই যারা বিজেপির হয়ে এখানে টিভিতে এসেছিলেন চ্যানেলে বিতর্ক করতে, তারা সবাই হোয়াটএভার করেছে। তারা মানে রেপটা হয়নি, বীজভূষণ ওরা ন্যাকামো মেরে যেত, মানে কায়দা মেরে বীজভূষণের কাছে যেত ভালো খাওয়া দাওয়া পাওয়ার জন্য বা ভালো জায়গায় পৌঁছানোর জন্য, এই কথাগুলো বলে বেরিয়েছে বিজেপির। সুতরাং এফআইআরটা পর্যন্ত নেয়নি, আপনি ভাবতে পারেন। সেটা হচ্ছে যে আমি একটা পয়েন্ট তখন বলছিলাম, আমি আবারও বলছি, আরজিকরের ঘটনায় রেপ হবার পর সন্দীপ ঘোষকে ওখান থেকে বের করে প্রিন্সিপাল মাইন্ড ইউ তাকে 4 ঘন্টার মধ্যে আবার গিফট পোস্টিং দিল। এই ধরনের প্রশ্রয় সিবিআই আমার সিবিআই কি বলেছে, আমার সিবিআই আপনি তো বলে আপনি এক সেকেন্ড আমি একটু বিস্তারিত জেনে নিই। রিয়া আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রিয়া, ইতিমধ্যেই তোমার ইনপুট যেটা আমরা অলরেডি ব্রেক করেছি যে 8ই জুলাই পর্যন্ত পুলিশ কাস্টাডি হয়েছে মনোজিৎ, জায়েব এবং প্রমিতের, এবং সিকিউরিটি গার্ডের 4 জুলাই পর্যন্ত, যদি সংক্ষেপে আমাদের জানাও। একদমই পিয়ারি, কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে অর্ডার পেন্ডিং রয়েছে, এই মুহূর্তে অর্ডার বেরিয়েছে এবং যেমনটা দেখা যাচ্ছে আমি তোমাকে জানিয়েছিলাম যে 10 দিনের আবেদন করা হয়েছে, কিন্তু কোর্টের তরফ থেকে 8-7 অব্দি অর্থাৎ 8 জুলাই অব্দি মনোজিৎ, জাইব এবং প্রমিতের পিসি গ্র্যান্ট করেছে এবং 4 তারিখ অব্দি সিকিউরিটি গার্ড তার পিসি গ্র্যান্ট করছে, অর্থাৎ পুলিশি কাস্টাডি গ্র্যান্ট করেছে। ধন্যবাদ রিয়া। আমি উষসীর কাছে আসি। উষসী, এই যে এই শব্দটা বারবার আলোচনার মধ্যে ঘুরে ফিরে আসছে, হোয়াট অ্যাবাউট। আমরা যখনই দেখছি যে একটা ইনসিডেন্ট হচ্ছে, সেই ইনসিডেন্টের পর কেউ দেখাচ্ছেন মধ্যপ্রদেশ, কেউ মধ্যপ্রদেশের প্রশ্ন তুললে তিনি দেখাচ্ছেন সন্দেশখালী। ফাইনালি একটা এই ধরনের জঘন্য অপরাধ, সেই অপরাধটাকে একদম নির্দিষ্ট, এবং তার জন্য যারা যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী, সেটা মধ্যপ্রদেশে হোক, উত্তরপ্রদেশে হোক, পশ্চিমবঙ্গে হোক, সেই দায়িত্বটা কেউ নিচ্ছেন না, এবং আমরা এই পারস্পরিক দোষারোপের পালাটা দেখে যাচ্ছি। এটা তোমাকে কিভাবে ভাবো? এটা আমার মনে হয় অ্যাজ আ সিটিজেন, মানে অ্যাজ এ নাগরিক, আমি যখন এটা দেখি যে মানে স্টেট গভর্নমেন্ট বলবে এটা বিজেপি লেড গভর্নমেন্টের প্রবলেম, বিজেপি গভর্নমেন্ট বলবে এটা স্টেট গভর্নমেন্টের প্রবলেম, আমার মনে হয় কোথাও না কোথাও সব পার্টিদেরকে মিলে এটাকে অ্যাজ আ ইন্ডিয়ার প্রবলেম দেখা উচিত। এবার আমি জানি না তুমি তুমি নিশ্চয়ই দেখেছো মৌপিয়া যে রিসেন্টলি ইউনাইটেড স্টেটস একটা ট্রাভেল অ্যাডভাইজারি
রিলিজ করেছে রিসেন্টলি লাস্ট মান্থে, যেখানে ওরা বলেছে যে মহিলারা যারা ইন্ডিয়াতে ট্রাভেল করছো তাদের স্পেশাল পারমিশনস নাও, বিকজ ইন্ডিয়াতে রেপ ইজ আ গ্রোয়িং ক্রাইম। আর সেইটার মধ্যে দে মেনশন ফিউ স্টেটস, সেটার আন্ডারে ওয়েস্ট বেঙ্গল আছে। এবং তুমি বিশ্বাস করবে না, সবচেয়ে হাস্যকর ব্যাপারটা, ওই যখন পোস্টটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম, ওখানে গিয়ে লোকেরা আমাদের মানে সিটিজেন্সরাই ওরা কম্পিটিশন করছে যে এই বাবা এখানে দিল্লি নেই কেন, এই বাবা বেঙ্গল আছে, হরিয়ানা নেই কেন। মানে আমার মনে হয় কোথাও না কোথাও সব পার্টি, আমি তো কোনো পার্টির না, আমি অ্যাজ আ নরমাল জাস্ট একটা অ্যাড করি, যেহেতু গত বছর অগস্ট থেকে আমরা তোলপাড় হতে দেখেছিলাম আরজিকর কাণ্ড নিয়ে, এবং সাধারণ মানুষ পথে নেমেছিলেন খুব স্বাভাবিকভাবেই, গোটা দেশে বিশ্বে ঝড় তুলেছিল এই আরজিকর কাণ্ড। গত বছরে যদি আমরা দেখি তাহলে সেখানে কিন্তু মানে প্রচুর টুরিস্ট, প্রচুর আন্তর্জাতিক পর্যটক তারা কলকাতা শহরে এসেছেন, এবং যেটা খুবই তাৎপর্যপূর্ণ। মানে এখানেই বক্তব্য যে কোথাও দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল যে যেখানে ক্ষমতায় রয়েছেন তারা দাবি করবেন যে এটা এখানে হয়েছে, এখানে খুব কম হয়, আসলে তো ওখানে বেশি হয়। এই যে একটা প্রতিযোগিতা, আর আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে আমরা বাংলার হিস্ট্রি ভুলে যেতে পারি না মৌপ্রিয়া। আমরা অ্যাজ আ এই যে সব কথা হচ্ছে মানে পাওয়ার আর পলিটিক্সকে সাইডে রেখে, যদি আমি অ্যাজ আ সিটিজেন আজকে আমি এই কথাটা বলতে চাই যে যারা এই ডিবেটটা দেখছে তাদেরও এটা নিজেদের জিজ্ঞেস করা উচিত অ্যাজ আ সিটিজেন, যে আমরা কোথায় এসে দাঁড়াচ্ছি, অ্যাজ আ কান্ট্রি আমরা কোথায় এসে দাঁড়াচ্ছি। আমরা বলছি যে এই গভর্নমেন্ট করছে, ওই গভর্নমেন্ট করছে, এই গভর্নমেন্ট করছে, কিন্তু আমরা কি করছি অ্যাজ আ কান্ট্রি? বাইরের লোকেরা আমাদেরকে কিভাবে দেখছে। আমার এখানেই বক্তব্য শতরূপা, যে এক্ষেত্রে যখন এত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আসছে, এত কিছু হচ্ছে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের ক্ষেত্রে, সে একই রকম সক্রিয়তা তো এক্সপেক্টেড। মহিলা কমিশন এই ঘটনার দিনই যেভাবে এটা সামনে আসার পরে যেভাবে তারা গেছেন, তারা প্লেস অফ অকারেন্সে ঢুকতে চেয়েছেন, সেখানে তাদের বাধা দেওয়া হয়েছে। এই যে অ্যাক্টিভ ভূমিকাটা, সক্রিয় ভূমিকাটা, সেই ভূমিকাটা কি অন্য জায়গায় দেখা যাচ্ছে? না, আমি যেটা শুনেছিলাম, আমি অ্যাকচুয়ালি ন্যাশনাল কমিশন ফর উইমেনের ওয়ার্কিং খুব একটা জানি না, তবে আমি শুনেছি যে ন্যাশনাল কমিশন ফর উইমেন সব জায়গায় যায়, কারণ যিনি ন্যাশনাল কমিশন ফর উইমেনের যে হেড বিজয় রাহাতকর, উনি মহারাষ্ট্রেরও স্টেট কমিশনে ছিলেন, মানে উইমেন স্টেট কমিশনে ছিলেন। সমস্ত রাজ্যের যান, আমি ঠিক জানি না, এখন অবধি যদি যায়নি হয়তো যাবে, আমি এটা বলতে পারবো না। আমি জাস্ট আরেকটা জিনিস আমি জানি না, আমি এখন অবধি আমার কাছে সেই ইনফরমেশনটা নেই। আমি জাস্ট আরেকটা জিনিস একটু বলছি, তোমার শো শেষ হয়ে যেতে চাইছে। উষসী একটা কথা বললো যে শুধু মেয়েরা এই ব্যথাটা বুঝতে পারবে, আমি একটু ডিভিয়েট করছি। তোমার মনে থাকবে যাদবপুর ইউনিভার্সিটিতে যে র্যাগিংটা হয়েছিল, সেখানেও কিন্তু সেই প্রাক্তনী, সেই ইনফ্লুয়েন্স অফ দ্য প্রেজেন্ট স্টেট গভর্নমেন্ট এবং একটা ছেলেকে সে তার আমরা এখনো জানি না তাকে র্যাগ করে উপর থেকে পড়ে গেছে না সুইসাইড করেছে। আমার বক্তব্য আবার প্রাক্তনীদের কনস্ট্যান্টলি ওর মধ্যে ইনফ্লুয়েন্স। সংক্ষেপে আমরা এখন দেখছি যে যোগেশচন্দ্র ল কলেজ তারা খুব সিরিয়াসলি এটাকে নিয়েছে এবং কিছু ব্যবস্থা নিচ্ছে। গভর্নিং বডি এতদিনে তারা নড়ে চড়ে বসেছে, কিন্তু বাই নাও 30 সেকেন্ড আমাকে শেষ করতে হবে। সবই তো বুঝলাম, উনি বিজয় রাহাতকরের কথা বললেন। মুশকিলটা হচ্ছে যারা এই এনসিডব্লিউ গুলোর মাথায় থাকে মণিপুরে যেতে পারে না, কারণ হচ্ছে বিজয় রাহাতকর তো বিজেপির নেত্রী। বিজেপির নেত্রী কবে বিধানসভা ভোটে লড়েছিলেন? আরেকজন এ রাজ্যের যিনি মেম্বার অর্চনা মজুমদার, তিনি তো বিজেপির হয়ে বিধানসভা ভোটে কন্টেস্ট করেন। এরা বিজেপির এজেন্ডাকে সার্ভ করবেন না, আসলে মহিলাদের সুরক্ষার দিকটা মাথায় রাখবেন। যার জন্য 1.5 বছর হয়ে যায়, যখন ভাইরাল ভিডিও যখন মানুষের সামনে চলে আসে, 1.5 বছর পর্যন্ত ন্যাশনাল কমিশন ফর উইমেন মণিপুরে গিয়ে মহিলাদের সাথে কথা বলে। আমাদের সময় একদম শেষ, আরো একবার আপনাদের জানিয়ে রাখি যে যে মূল অভিযুক্ত 3 জন মনোজিৎ, প্রমিত এবং জায়েব, তাদের 8ই জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত, এবং ধৃত যে নিরাপত্তা রক্ষী, সেই নিরাপত্তা রক্ষীর 4 জুলাই পর্যন্ত পুলিশ কাস্টাডির নির্দেশ দিয়েছে বিচারক। আমরা এই সংক্রান্ত আপডেট আপনাদের দিতে থাকবো। আপাতত বাংলা বলছি এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।